আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সর্বশেষ ম্যাচের পারফরমেন্সের পরে অনেকেই কিন্তু লামিন ইয়ামাল সম্পর্কে আলাদা করে আলোচনা করার একটি রিকোয়েস্ট করছেন, অনেকে রাফিনা সম্পর্কেও জানতে চাচ্ছেন। সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে বার্সা শিবিরে আরও একবার ইনজুরির হানা, এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। কুন্ডে তিনিও কিন্তু ইনজুরিতে পড়েছেন এবং এখন পর্যন্ত যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছে সে মুহূর্তে পর্যন্ত মেডিকেল আপডেটগুলো পাওয়া না গেলেও এটা মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে সামনে ভাইয়াদোলিদের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, তারপরে ইন্টারের বিপক্ষে তাদের ঘরের মাঠে কঠিন যে ম্যাচ রয়েছে, তারপরে লা লিগাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোতে জুলস কুন্ডেকে হয়তো বা পাওয়া যাবে না এবং এটাকে একটা গ্রেড অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেলের ইনজুরি হিসেবে অলরেডি মার্ক করা হচ্ছে, এমন টাইপের খোঁজখবর পাচ্ছি। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব, তবে বার্সার জন্য এটা খুবই খারাপ একটা খবর। ডিফেন্সে শেষ পর্যন্ত কিভাবে আসলে ফুল ব্যাকদের পজিশনগুলো সাজানো হবে সেটা ভাবলে এখন থেকে কিন্তু একটা বড় রকমের চিন্তা তৈরি হচ্ছে। এরপরে আমি আপনাদের অনেকের যে প্রশ্ন জিজ্ঞাসা সেগুলো প্রসঙ্গে চলে আসছে। হ্যাঁ, লামিন ইয়ামাল আরও একটা ডিসাইসিভ পারফরমেন্স দিয়েছেন এবং অনেকে যে বলছেন দিন শেষে বার্সার পক্ষে ম্যাচটা ইয়ামালই নিয়ে এসেছেন, সেই জিনিসটার সাথে আমি একমত। রাফিনাকেও এখানে একেবারে নায়কের মঞ্চে নিয়ে আসলে খুব একটা বেশি দ্বিমত প্রকাশ করার সুযোগ নেই, কারণ পুরো চ্যাম্পিয়ন্স লিগে তিনি কিন্তু এবার গোল কন্ট্রিবিউশন সব মিলিয়ে লিওনেল মেসির রেকর্ডটাই ভেঙে দিয়েছেন। সব মিলিয়ে ফাইনাল থার্ডের শক্তিমত্তায় আরও একটা ম্যাচ সামহাও বার্সা কিন্তু কামব্যাক করেছে, সেটা বলা যায়। ইয়ামাল সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই। বার্সা যখন খুবই কঠিন একটা সিচুয়েশনে ছিল তখন ইয়ামাল যে শুধুমাত্র খেলায় ফিরিয়েছেন ব্যাপারটা এমন নয়। বার্সা যতগুলো আক্রমণ করেছে প্রায় প্রত্যেকটাই কিন্তু ইয়ামালের সাইড থেকে জেনারেট হচ্ছিল। একের পর এক ড্রিবলিং তিনি অ্যাটেম্প করেছেন এবং এ ম্যাচে পুরো 100টার উপরে টাচ নিয়েছেন। তিনি যে পজিশনে খেলেন উইংয়ে একজন প্লেয়ার 100টার উপরে টাচ নিয়েছেন, এটা অভাবনীয় একটা নাম্বার। এটা বলে যে ইয়ামালকে আসলে বার্সা প্লেয়াররা কতটা খোঁজার চেষ্টা করেছে, তার উপর কতটা নির্ভর ছিল। সব মিলিয়ে প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে 17টা বল টাচ করেছেন। এক কথায় বলা চলে যে সাবলাইম একটা পারফরমেন্স। তবে একই সঙ্গে এই যে 17টা টাচ প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে করেছেন, সেখান থেকে কিন্তু বার্সেলোনা যে অনেক বেশি ক্লিয়ার কাট ডিরেক্ট শট নেওয়ার সুযোগ পেয়েছে সেটা বলার সুযোগ নেই, কারণ ইন্টার মিলান ডিবক্সের মধ্যে খুব ভালো ডিফেন্ডিং করে। ডিবক্সে বলটা একেবারে এরিয়ালে আসুক কিংবা অনফিল্ড থাকুক, যে ডিফেন্ডিংটা ইন্টার মিলান করতে পারে বার্সা সে তুলনায় এ ম্যাচেই কোনো কিছু করতে পারেনি। গোলগুলো হয় ডিবক্সের মধ্য থেকে প্রতিপক্ষ প্লেয়ারে স্পেস পে করেছেন অথবা এরিয়ালে হেডারের মাধ্যমে এসেছে। এরপর যদি আমি রাফিনা প্রসঙ্গে আসি, রাফিনা শেষ মুহূর্তে যে শটটা নিয়েছেন যদিও সেটা ওন গোল, তবে আমার কাছে মনে হয় এটা রাফিনার ভাগে চলে আসা উচিত। এটা ছাড়াও একটা অ্যাসিস্ট করেছেন, খুবই ক্রুশাল মোমেন্টে রাফিনা বারবার জ্বলে উঠেছেন। ইয়ামালের মতো তাকে এত বেশি টাচ নিতে দেখা যায়নি, 63 টাচ নিয়েছেন। তবে যে মুহূর্তে আসলে ওটা সবচেয়ে বেশি ম্যাটার করে যে বারবার চেষ্টা করে যাওয়া, এটা রাফিনা করেন। এর আগে বার্সা প্লেয়ারদের মধ্যে এতটা ক্লিনিক্যাল থাকার একটা প্রবণতা ছিল যে তারা খুব বেশি চেষ্টা করতেন না, তবে রাফিনা সেটা ডিবক্সের বাইরে থেকে শট হোক, যে কোনো অ্যাঙ্গেল থেকে শট হোক, সেটা বার্সার প্রথাগত সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু করার চেষ্টা করেছেন। এই সিজনের রাফিনা শুধুমাত্র 50+ গোল প্লাস অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশন, এই জিনিসগুলো যে করেছেন ব্যাপারটা এমন নয়। রাফিনা আমার কাছে বাকি বার্সা প্লেয়ারদের জন্য একটা এক্সাম্পল সেট করেছেন। আপনার গোলমুখী শট নিতে হবে, হাফ চান্সেসগুলো আপনার কাজে লাগাতে হবে, আপনার বারবার করে প্রতিপক্ষের সামনে প্রশ্ন রাখতে হবে। এই জায়গা থেকে রাফিনাকে যে কেউ ফলো করতে পারেন। ফেররান একটা গুরুত্বপূর্ণ গোল পেয়েছেন, আরও একটা মহামূল্যবান গোল। সংক্ষেপে ফেররানের কথাটা বললাম, আগের ভিডিওগুলোতে অ্যাকনোলেজ করেছি। তবে একই সঙ্গে এই জিনিসটাও সত্য, ইয়ামালের এতটা অসাধারণ একটা সিজন, 17 বছর বয়সে কে কবে এতটা অসাধারণ সিজন কাটিয়েছেন আমার তো নিজের ফুটবল দর্শন থেকে মনে পড়ছে না। রাফিনার একটা ক্যারিয়ার সেরা সিজন, চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ভেঙে দেওয়া সকল কিছুর পরেও ফেরান তোরেসের মহামূল্যবান এক একটা গোল, লেভানডফস্কির তার জায়গা থেকে চেষ্টা করার পরেও চ্যাম্পিয়ন্স লিগে এসে যদি বার্সা ব্যর্থ হয়, তাহলে দিন শেষে একেবারে এটার অ্যানালাইসিস করতে গিয়ে যদি ডিফেন্সিভ উইকনেসটা আরও একবার বড় আকার ধারণ করে, তাহলে সবচেয়ে বেশি হতাশ হব। আমার কাছে মনে হয় বার্সা ফ্যানদের এই হতাশা রাখার কোনো জায়গা থাকবে না, কারণ এতটা ভালো একটা ফাইনাল থার্ড রয়েছে যেটা যে কোনো মুহূর্তে ম্যাচটা আপনার পক্ষে নিয়ে আসতে পারে, যেটা 3-1 সিচুয়েশন, 2-0, 4-2 সিচুয়েশন থেকে বার্সা ফরওয়ার্ডরা নিজেদের ফেভারে নিয়ে এসেছেন, কিংবা অন্তত ড্র সিচুয়েশন নিয়ে এসেছেন, কিংবা সর্বশেষ ম্যাচের মতো যেভাবে শেষ মুহূর্তে বার্সা কামব্যাক করেছে। এটার পরে এই ফাইনাল থার্ডের এতগুলো কামব্যাক পারফরমেন্সের পরেও যদি শেষ পর্যন্ত বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারে,
তাহলে সত্যিকার অর্থে এটা কষ্টকর একটা অভিজ্ঞতা হবে। এই ডিফেন্স লাইনটা নিয়ে আমাদের এত বড় আশার জায়গা ছিল না। একজন ইনিয়াগো মার্টিনেজ এত ভালো পারফরমেন্স দেবেন আমরা এটা কল্পনা করিনি। যেহেতু দিয়ে ফেলেছেন, এটার ফিনিশটা অনেক ভালোভাবে করা উচিত। তাই এত ভালো প্লেয়ার ফাইনাল থার্ডে এত দুর্দান্ত পারফরমেন্সের পরেও ওই যে বলা চলে শেষ পর্যন্ত ডিফেন্ডাররাই ট্রফি জেতায়, এমন একটা সিচুয়েশনে আমরা চলে এসেছি। ইয়ামালদেরকে ঘিরে, রাফিনাদেরকে ঘিরে আলোচনা থাকবেই, তবে দিন শেষে হান্সি ফ্লিককে আরও একবার ডিফেন্সিভ পারফরমেন্সের মাধ্যমেই পরবর্তী সাফল্যটা নিশ্চিত করতে হবে। এটার চেয়ে বড় সত্য এই মুহূর্তে বার্সার ফুটবলকে কেন্দ্র করে আর কোনো কিছু হতেই পারে না। আদিওস ভিস্কা এল বার্সা।